অতীত শেষ। শুধু ঢাকা শহর নয়, দেশের বিভিন্ন প্রান্তে আদিল মির্জার অসংখ্য সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। বিলাসবহুল বাংলো, অট্টালিকা, আধুনিক গাড়ি, মূল্যবান জমি জমার মালিক সে। শহরের অভিজাত এলাকাগুলোতে তার একাধিক বাসভবন আছে। এই ফার্ম হাউসটিও তাদের একটি। এখানে এর আগেও অসংখ্যবার আসা হয়েছে ক্লান্তর, তারপরও মন ভরে না। এতটাই আরামদায়ক জায়গা এটা, চোখ জুড়িয়ে আসে। লেকের দিকটায় দৃষ্টি পড়তেই শুনতে পেল শান্তর আগামাথাবিহীন প্রশ্ন। কি মনে হয় তোদের? বস কি পারবে পারবে ভোজনাটা পুরোপুরি করতে এবার? শান্তর প্রশ্নে এলেনের মুখ থমথমে হইলেও ক্লান্তর অভিব্যক্তি তেমন আহামরি পরিবর্তন এলো না। এলেনের অমন ধারালো দৃষ্টির সামনে শান্ত একটা সিগারেট ধরাতে ধরাতে বলে ফেলল, কি আমারে বেশি হ্যান্ডসাম লাগতেছে? খম খম করে দুটো চুমু খেতে চাস? ক্লান্ত নির্বিকার চোখ মুখে আওড়ালো। চুমু খমখম করে আবার কিভাবে খায়? এলেন নাক মুখ কুঁচকে রেখেছে। শান্ত চোখ মুখ দেখে এবারে আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, তুই পেয়েছিস? তোর ভোজন কি কমপ্লিট? সিগারেট মুখে শান্ত কেঁপে উঠল। কেশে কুশে নিজেকে স্বাভাবিক করে বুকটা ফুলিয়ে গর্বিত হয়ে বলল, ভাইয়া, এত হালকা নিও না আমাকে। বিয়ের রাতেই শেষ, গাড়িতেই বুঝছস। এলেন মিচকে হাসল। তাই যদি মিথ্যে বলে থাকিস তাহলে আমার অভিশাপ থাকবে যে তোর কপালে কয়েক মাসের ভেতরে আর ভোজন হবে না। শান্ত ধরফরিয়ে গিয়ে চেপে ধরল এলেনের মুখ, দাঁতে দাঁত পিষল। তোর এই মুখ নাকি রাইফেল? শাহ, চুপ কর। এই অভিশাপ দিলে তো মরে যাব। ধ্রুবও শব্দ করে হাসছে। শান্ত গাড়িতে পিঠ এলিয়ে তাকালো দোতলার দিকে। জানালার পাতলা পর্দার ওপাশে দুটো শরীরের আবছায়া বোঝা যাচ্ছে। দ্রুত দৃষ্টি ফিরিয়ে সরে এলো ওখান থেকে। পিছু পিছু গেল বাকিরাও। রোজার কানের কাছটায় কথাটুকু বেজে গেল অনেকটা সময় যাবত। কি নির্দ্বিধায় লোকটা এমন কথাগুলো বলে ফেলে। দুদিনের পরিচয়ে কেউ কাউকে এতটা চাইতে পারে? সম্ভব? তুমি শুধু আমার, তুমি শুধু আমার, তুমি শুধু আমার। রোজার এই মুহূর্তে আসলেই মনে হলো সে আসলেই আদিল মির্জার। ভুল বলেনি তো, তার অধীনে, তার দায়িত্বে। রোজার আশেপাশের মানুষও তার ইশারায় থাকে। রোজার জীবন চলছে তার ইশারায়। তার চলাফেরা, তার দৃষ্টির সীমানাও আদিল মির্জার চাওয়া মোতাবেক ঠিক হয়। রোজার হৃৎপিণ্ড থমকে গেল ভয়ে। তার জীবন যার হাতের মুঠোয় থাকে তাকে কিভাবে ভয় না লাগে। রোজার সাহসের এখানেই ভেঙে চুরে নিমিষে বিনাশ ঘটে। আদিল তখন এগুচ্ছে। তার এক একটি দৃঢ় কদমের আক্রমণের তোপে পড়ে সঙ্গে সঙ্গেই সামনে পেছাতে বাধ্য হচ্ছিল রোজা। নীরবতা ভাঙল রোজার মিহি কণ্ঠের আকস্মিক প্রশ্নে। আমার চাওয়ার দাম নেই, তাই তো মিস্টার মির্জা? জবাবটা এলো সময় নিয়ে। আছে আপনার চাওয়ার দাম, তবে ততক্ষণ যতক্ষণ আপনার চাওয়া আমি। আমার বাইরে আপনার আর কোনো চাওয়া থাকতে পারে না মিসেস মির্জা। রোজা সতর্কতার সাথে পেছাতে পেছাতে এসে পৌঁছালো জানালার কাছে। পিঠ স্পর্শ করেছে পর্দা। আদিলের একটা হাত চলে এলো রোজার ডান কাঁধের ওপরে, গিয়ে থামলো পেছনে, ঠিক কাঁচের ওপরে। আদিল ফিসফিস করে বলল, I wanna know how passionate I was last night. My beloved. Can you elaborate, please? রোজা প্রস্তুত ছিল এই কথার জন্য। সে জানতো তাকে ধরা হবে, জিজ্ঞেস করা হবে। কিন্তু যখন সত্যি এত কাছ থেকে প্রশ্নটা আদিলের গম্ভীর কণ্ঠ থেকে বেরোলো, রোজার শ্বাস গলায় আটকে গেল। হতবিহব্বল হয়ে তাকাতেই, ধূসর চোখে দৃষ্টি পড়তেই লজ্জায় গা কাঁটা দিয়ে উঠল। চোখ মুখ বুঝে কোনো রকমে আওড়ালো, জাস্ট আ ক্যাজুয়াল রিমার্ক। কেমন হয় এই ক্যাজুয়াল রিমার্কটাকে সত্যে রূপান্তরিত করে ফেললে? রোজা সরে যেতে চাইলেও পাশ কাটিয়ে পারল না। আদিল আটকে ফেলল তার বাহুর মধ্যিখানে। আমাকে ভয় পাচ্ছ কেন? ওদের সামনে চোটপাট দেখানোর সময় বিন্দুমাত্র দ্বিধাও তো দেখিনি। ভয় তো দূরের বিষয়, নির্দ্বিধায় বলেছিল। রোজা চোখ তুলে তাকালো না, দৃষ্টি রাখলো আদিলের বুকে। শার্টের কয়েকটি বোতাম খোলা, উন্মুক্ত বুক থেকে চোখ সরালো। কণ্ঠ খাদে নামানো তার। জবাবটা আওড়ানোর মতো এলো, তাদের থেকে রক্ষা করার জন্য আপনি আছেন বলেই ভয় লাগেনি, কিন্তু আপনার থেকে রক্ষা করার মতো তো কেউ নেই, তাই ভয় হয়। পিনপতন নীরবতা বয়ে গেল। রোজা থমকে ছিল। যখন কোনো প্রতিক্রিয়া শুনল না, দেখতে পেল না আশ্চর্য হয়। দ্বিধা নিয়ে যখন তাকালো তখন দেখতে পেল আদিলের হতভম্ব চোখ মুখ। ওই চোখে কি হচ্ছিল জানা নেই তার, তবে নিজের সর্বনাশ ব্যতীত যে আর কিচ্ছু ছিল না। রোজা উপলব্ধি করলো তার হৃৎপিণ্ড লাফাচ্ছে। তাকিয়ে থাকতে পারল না আর, দৃষ্টি নামানো।
অনুভব করলো সময় নিয়ে আদিলের রুক্ষ হাতটা তার গাল ছুঁয়েছে। নরম গালটা খসখসে হাতে বুলিয়ে গেল অনেকটা সময় ধরে। মাথাটা নুয়ে এলো আদিলের, কপাল থামলো তার কাঁধে। কিছুক্ষণ অমন ভাবেই থাকলো আদিল, নড়ল না রোজাও। ঠায় দাঁড়িয়ে আছে, চেয়ে আছে আদিলের মাথার দিকে। এলোমেলো চুলগুলো হালকা বাতাসে নড়ছে তিত্তির করে। আদিলের ভারী অদ্ভুত স্বর শোনা গেল। যে ভয় তোমাকে আমার সাথে বেঁধে রাখবে, ওই ভয়টা থাকুক রোজা, শুধু আমার জন্যই থাকুক। এই দুনিয়ার কাউকে ভয় করতে হবে না তোমার। আমি আছি তাদের আগে, তোমাকে ছোঁয়ার আগে তাদের আমাকে ছুঁয়ে যেতে হবে। রোজা চোখ বুঝলো, চোখের সামনে ভেসে বেড়ালো বৃষ্টির পানি, কাদা মাটিতে ভেজা পাজোড়া মোছানো সেই আদিল। কানে ভেসে এলো, 18 বসন্ত সুখের চাদরে কাটিয়ে বাকি বসন্ত জীবিত লাশের মতন কাটিয়েছে। স্বর্গ থেকে নেমে পড়েছি নরকের মতন এই কালো দুনিয়ায়। বাদবাকিটা জীবন কাটাতেই নরককে স্বর্গ বানিয়ে দেব তুমি বাসা থাকলে। রোজার চোখ ভিজে উঠল, জানলো না কেউ, অনুভবও করলো না তার গাল ভেজা। শুধু বুঝলো সে প্রশ্ন করছে অস্পষ্ট কণ্ঠে, আমায় কখন থেকে চেনেন? আদিল মাথা তুলল না, পড়ে রইল দুর্বল কাঁটায়, যেখানে মনে হলো সুখের রাজ্য। যে যে পথ দিয়ে তুমি হেঁটে এসছো, সেসব পথ আমার মুখস্থ। রোজার কণ্ঠ বুঝে এলো, কাঁপলো হাত, শুধালো, ক্যাফে? কোন কোন ক্যাফেতে চেনেন? এসেছিলেন কখনো? আদিল মাথা তুলল, তাকালো রোজার ফ্যাকাশে মুখে, ভেজা চোখে। ওই চোখে নিজের মরণ ছাড়া সে কিছুই দেখতে পেল না। আয়াত তালুকদার রোজা, ক্যাশিয়ার অফ দ্য রয়্যাল ক্যাফে। ডিউটি টাইম ওয়াজ সকাল 9টা থেকে সন্ধ্যা 9টা। ফ্যালফ্যাল করে চেয়ে থাকা রোজা বুঝলো সে আর কথা বলতে পারছে না, নড়তে পারছে না, মস্তিষ্ক ফাঁকা লাগছে। ও সময়ে শান্ত ডাক পড়ল, গুরুত্বপূর্ণ কিছু ডাকেই বোঝা যাচ্ছে। আদিল সম্ভবত হাসলো, সরে এলো আওড়াতে আওড়াতে। বলেছিলাম না আমি কোন পর্যায়ে যেতে পারি, তোমার ধারণা নেই। আমি সব পর্যায়ে অতিক্রম করে তোমাকে এনেছি রোজা, আমার করে নিতে। আদিল চলে গেলেও রোজা নড়তে পারল না, শুধু দেখলো আদিল বেরিয়ে গিয়েছে। গাড়ি বেরোনোর আওয়াজ ভেসে এসেছে। করাঘাত পড়ল দরজায়, সাথে মৃদুস্বরে ডাক পড়ে। ম্যাডাম আসবো? রোজা চোখ মেলে তাকালো, দম ছাড়ল। কানের কাছে সাইরেনের মতো বাজতে থাকা আদিল মির্জার কণ্ঠ সরাতে মাথা ঝাঁকালো কয়েকবার। তার আত্মা ছিনিয়ে নেওয়ার মতো ওই কথাগুলোর প্রভাব এত দ্রুত বুঝিয়ে যাওয়া নয়। নিজেকে ধাতস্থ করতে কিছুটা সময় নিল। দুহাতে চোখ মুখ মুছে আস্তে করে অবশেষে বলল, আসুন। দরজা মেলে প্রবেশ করলো একজন নারী, বয়সটা আনুমানিক 40-এর কাছাকাছি। পরনে সুতির শাড়ি, তার পেছনে দুইজন কাজের লোক। তাদের একজন ঠেলে এনেছে খাবারের ট্রলি, অন্যজন পোশাকের। সামনের জন দায়িত্বে থাকা নারী আর চোখে একবার রোজার মুখে চেয়ে মৃদু হেসে পরিচয় দিল, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি নূরজাহান। আপনার জন্য পোশাক এনেছি, সাথে খাবারও। ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন প্লিজ। দেখুন খাবার আপনার টেস্টের সাথে যায় কি না। ভিন্ন কিছু করে আনবো কি আপনার পছন্দনীয়? রোজা কথা বলতে গিয়ে খেয়াল করলো কণ্ঠ ভাঙা ভাঙা লাগছে, গলা শুকিয়ে কাট হয়ে আছে। নূরজাহান চটজলদি ট্রলিতে থাকা কাঁচের জগ থেকে এক গ্লাস পানি ঢেলে আনলো, এগিয়ে এসে বাড়িয়ে ধরলো। ম্যাডাম একটু পানি পান করুন। রোজা পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে গিলল প্রথমে, শান্ত হয়ে তাকালো ভদ্র মহিলার মুখে। সুশ্রী মুখ, লম্বা চওড়া শ্যামবর্ণের রুচিশীল নারী, চেহারায় বিনয়ী ছাপ। সেভাবে তেমন একটা রোজার দিকে তাকাচ্ছে না, দৃষ্টি নুইয়ে রেখে কথা বলছে। রোজা খেয়াল করেছে আদিল মির্জার আশেপাশের লোকজন ভীষণ শৃঙ্খলাবদ্ধ হয়, তা তার বডিগার্ড থেকে হোক অথবা বাড়ির কাজের লোক। ভয় জড়তা তাদের ভেতর খুব কম, যা সবচেয়ে বেশি আছে তা বাধ্যতা। নূরজাহান ইশারা করতেই কাপড়ের ট্রলি ঠেলে এগিয়ে এলো একজন। নূরজাহান বলল, ম্যাডাম পছন্দ করুন। রোজা তাকালো, যে ধরনের কাপড় চোপড় দৈনন্দিন সে পরে তাই সাজিয়ে রাখা। এখানে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আচমকা, এক মুহূর্তের মধ্যে। এত রাত করে নিশ্চয়ই শপিং করে আনানো হয়নি। পোশাক এলো কোথা থেকে? তবে রোজার কণ্ঠ ক্লান্ত শোনালো এই পর্যায়ে। কাপড় চোপড় আগে থেকেই ছিল? জি ম্যাডাম, কিনে রাখা ছিল, বক্সগুলা খোলা হয়েছে আজই। রোজা চোখ বুঝলো, চোখ মেলে যখন তাকালো সে স্বাভাবিকভাবে এগিয়ে এলো ট্রলির কাছে। সাজিয়ে রাখা কাপড় চোপড়গুলো স্পর্শ করলো। পছন্দ মতো একটা কালো রঙের সিল্কের নাইটি গাউন আর সফেদ তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। যখন বেরুলো তখনও নূরজাহান দাঁড়িয়ে আছে একইভাবে। রোজা চমকে দ্রুত বলল, দাঁড়িয়েছিলেন কেন? বসুন বসুন মিসেস নূরজাহান। নূরজাহান হাসে, বলে,
সারাদিন তো বসেই থাকি ম্যাডাম। তখন রুমটা ভালোভাবে দেখতেও পারেনি রোজা, আপাতত চারিপাশে নজর বুলিয়ে শুধালো। এই ফার্ম হাউসের কেয়ারটেকার আপনি? নূরজাহান আর চোখে তাকাচ্ছে বারে বারে, রোজাকেই দেখছে কেমন। আমার স্বামী আমিনুল রশিদ, তিনি দায়িত্বে আছেন, আমি সাহায্য করি পাশাপাশি। মাথা দোলালো রোজা, এসে থামলো ট্রলির সামনে। প্লেটে পছন্দ মতন খাবার নিয়ে বসলো সোফায়। খেতে খেতে জিজ্ঞাসাবাদ করে গেল। এখানে আপনাদের স্যার তেমন আসেন না? নূরজাহান গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল। এদিকে কাজ পড়লে আসেন, এমনিতেই সারা বছর ফাঁকা পড়ে থাকে। আপনার স্যার বাড়ি থেকে বেরিয়েছেন? জি ম্যাডাম। রোজার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি তাকে রয়্যাল ক্যাফে থেকে চিনে থাকে, তবে কি তার মির্জা বাড়িতে কাজের জন্য আসাও আদিল মির্জার ইশারা ছিল? না হলে হঠাৎ এমন একটা চাকরির অফার তার মতো কেউ কেন পাবে? রোজার পেট কামড়ে উঠল। মনে পড়ল জিহাদের কথা। হঠাৎ মনে পড়ল ওই সময়ে তো সে জিহাদের কাছে ওয়াদাবদ্ধ, রোজা জিহাদকেই বিয়ে করবে, তার জবাব দিয়েছিল সে। কিছু একটা ভেবে রোজার গলায় ভাত আটকে গেল। ম্যাডাম। ভাতটুকু গিলল রোজা, মাথা নাড়িয়ে বোঝালো কিছু না। এসব বাদ রেখে ভাবলো রিদির কথা। কি করছে মেয়েটা? তার মাঝরাতে ঘুম ভাঙার স্বভাব আছে। ঘুমের মধ্যে হাতড়ে হাতড়ে তাকে খুঁজে বেড়ায় বিছানা জুড়ে। না পেলেই চমকে উঠে পড়ে। চিন্তা হলো রোজার, ঘুম ভাঙলো কি না। ম্যাডাম খেয়ে বেরোবেন? লেকের পাটটা সুন্দর, খাওয়ার পর ডাইজেস্ট করার সময়টুকু না হয় হাঁটলেন। রোজা আশেপাশে তাকাতে পারেনি তখন। তারও বাইরের আশপাশটা দেখার বাসনা জন্মেছে। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। নূরজাহান একটা চাদর এনে দিল, সেটাই দুকাত পেঁচিয়ে রুম ছেড়ে বেরিয়ে পড়ল রোজা। ফার্ম হাউসটা শৌখিনতার সাথে বানানো, রুচিসম্মত আসবাবপত্রের ছোঁয়া ভেতর জুড়ে। ফায়ারপ্লেসের জায়গাটুকু কি চমৎকার। রোজা ফায়ারপ্লেসের সামনে এসে দাঁড়ালো। জ্বলন্ত ফায়ারপ্লেসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকায় এক পর্যায়ে মনে হলো আগুনে ভেসে উঠল আদিলের চোখ মুখ। রোজা অবাক হলো না অবশ্য, বিড়বিড়ালো শুধু। আগুনের উপরে আগুন। নূরজাহান কান পেতেছিল। কিছু বলবেন ম্যাডাম? কিছু না। রোজা বেরিয়ে এলো বাইরে। সিঁড়ি 3টে বেয়ে নামতে নিয়ে খেয়াল করলো চেনা পরিচিত দুটো মুখ। ক্লান্ত গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সিগারেট ঠোঁটে চেপে রেখেছিল। ধ্রুব বসেছিল পাশেই। রোজাকে দেখে দুটো শটাংভাবে দাঁড়িয়েছে, ক্লান্ত সিগারেট ফেলে দিয়েছে। রোজা দৃষ্টি ফিরিয়ে তাকালো লেক পাড়ের দিকে। ল্যাম্পপোস্টের আলোয় স্বচ্ছ পানিগুলো ওকে জীবন্ত দেখতে লাগছে। ওখানে মার্বেলের বেঞ্চি রাখা বসার জন্য। রোজা অবশ্য বসলো না, সে হাঁটলো লেক পাড় জুড়ে। দেখতে পেল নানান রঙের পাথর। তার পেছনে নূরজাহান, ক্লান্ত, ধ্রুব হাঁটছে বেশ খানিকটা দূরত্ব রেখে। রোজা হাঁটতে জিজ্ঞেস করে, তোমার বস কোথায় গেল এত রাতে? ক্লান্ত বরাবরই নির্বিকার। একটার পাখা গজিয়েছে, তা কেটে দিতে হবে। রোজা ও সম্পর্কে আর জিজ্ঞাসা করে না, ম্যানশনের ব্যাপারে প্রশ্ন করে। ওখানে তখন আইজিপি, পুলিশ, মিডিয়া ছিল, ওরাও কি পড়েছে? না, তারা বেরিয়ে আসতে পেরেছে। রোজার কপালে ভাঁজ পড়ল বেশ কয়েকটি। আইজিপির ভাগ্নেটা? পুড়েছে। রোজার মায়া কাজ করলো না। অমন অমানুষ মরলে বরং মঙ্গল, তার চিন্তা অন্যদিকে। এখন ওই আইজিপি তবে ঝামেলা করবে না? ক্লান্ত আর চোখে তাকালো ম্যাডামের চিন্তিত চোখ মুখে। আস্তে করে জানালো, এমন আইজিপি আমার বস পকেটে নিয়ে ঘোরে। ম্যাডাম চিন্তা করবেন না। রোজার চিন্তা কমলো না, তবে থামলো তার কদম। বুকের কাছে দুহাত বেঁধে অত্যন্ত শান্ত ভঙ্গিতে বলল, আর ওই মহিলা রিনা সওদাগর, সে ঝামেলা করবে না? ক্লান্ত থমকালো, তাকালো রোজার শান্ত মুখের দিকে। দৃষ্টি ফিরিয়ে নিয়ে ভাবলো কিছুক্ষণ, সময় নিয়ে কোনো রকমে বলল, চিন্তা করবেন না ম্যাডাম। আকাশে অর্ধখণ্ডিত চাঁদ তখন লেকের নদীতে ভেসে উঠেছে। রোজা ওখানে চেয়ে থেকে আচমকা শুধায়, শান্তদের গ্রামে যে আক্রমণ হলো, ওটা কি রিনা সওদাগর করিয়েছিল? চমকে ওঠে ক্লান্ত ধ্রুব। ক্লান্ত দ্রুত বলে ওঠে, কিভাবে বুঝলেন ম্যাডাম? রোজা থামলো, ফিরে তাকালো অবশেষে। ক্লান্তর মুখের দিকে তাকিয়ে স্পষ্ট দৃঢ় স্বরে শুধালো, আমি তাকে দেখেছিলাম ওখানে। সে কি আমার মেয়েকে কোনোভাবে নিতে চাচ্ছে? আমার মেয়ে? কি জোর ছিল ওতে! ক্লান্তর গলার স্বর আটকে আসে, চোখ তুলে তাকায় না, শুধু বলে, চাইলে কি সব পাওয়া সম্ভব? রোজার প্রত্যুত্তর সময় নিয়ে আসে। সম্ভব না। ক্লান্ত দৃষ্টি নুইয়ে রেখে দেখলো সামনে থেকে শরীরটা চলে যাচ্ছে। মৃদু বাতাসে উঠছে চাদর, উঠছে চুল। রোজার পেছনে পেছনে নূরজাহান বাড়ির ভেতরে প্রবেশ করেছে। এ যাত্রায় ধ্রুব বড় করে শ্বাস টেনে নিল। বাড়ির দরজার দিকে চেয়ে ফিরে তাকালো ক্লান্তর দিকে, মুগ্ধ হয়ে আওড়ালো, বসের চিরসঙ্গিনী।
তার মতোই। ক্লান্ত মৃদু হাসে, ঘাড় ঘুরিয়ে তাকালো লেকের জলে। ম্যাডাম নিজেও জানতে পারলেন না তিনি প্রবেশ করতে শুরু করেছেন বসের জীবনে। ধ্রুব ঠোঁট নাড়ায়। শান্তি। গাড়িটা সড়ক পথে চলছিল তখনও। আদিল মুখের সামনে ফোন ধরে রেখেছিল। স্ক্রিনের ওপাশে হৃদি কেঁদে কেটে সদ্য ঘুম ভাঙা চোখ মুখ লাল করে ফেলেছে, এখনও ফোঁফাচ্ছে। ধূসর মণিজোড়া জলে ভেসে আছে। হেঁচকি তুলে তুলে প্রশ্ন করে যাচ্ছে, মম কোথায়? মেয়ের অস্থির মুখে চেয়ে আদিল শুধালো, এই সময় ঘুম ভেঙেছে কেন? ঘুমের মধ্যে মমকে খুঁজে পেলাম না যে। এখন বলো ওয়্যার ইজ শি, কখন ফিরবে? আদিল দেখলো মেয়ের ব্যাকুল হাবভাব, চোখ মুখ, বলল, তোমার মমের মন খারাপ, তাই তাকে ঘুরতে এনেছে। কাল চলে আসবো। তুমি একদিনের জন্য অপেক্ষা করতে পারবে না সোনা? হৃদির চোখ দুটো বড় হয়ে গেল। মমের মন খারাপ? হুম হুম শি ইজ আপসেট। মম কেন আপসেট ড্যাড? কারণ তুমি বাসায় ফেরো না তাই? আদিল বরাবরই মেয়ের হিমালয়ের সমান এমন এবড়ো খেবড়ো উঁচু যুক্তির সামনে নির্বিকার, এবারও তাই। হ্যাঁ। তুমি কেন তাহলে বাড়ি ফিরছো না ড্যাড? তুমি ফিরলে তো মা আপসেট হতো না। এখন কি মম অনেক আদর চাচ্ছে, আমার মতো বায়না করছে, প্রিন্সেস ট্রিটমেন্ট চাচ্ছে? আমি আপসেট হলে যেভাবে চাই তোমার কাছে? হৃদির কান্না থেমেছে, আগ্রহ নিয়ে চেয়ে আছে বাবার মুখে। হঠাৎ খ্যাক শব্দে নীরবতা ভাঙল। আদিল বিরক্তি নিয়ে তাকালো সামনে। শান্ত নিজের মুখ ধরে রেখেছে দুহাতে। আদিল চোখ রাঙাতেই শান্তর মুখ গম্ভীর হলো। এই জন্মের জন্য বুঝি হাসাহাসি বা তার জীবন থেকে। আদিল ফের স্ক্রিনে চেয়ে বলল, হ্যাঁ তাই তাই তো নিয়ে এসেছি। তোমার মমের মন ভালো করে ফিরে আসবো। তুমি কান্নাকাটি করবে না, ঠিক আছে? চোখ মুখ মোছো আমার বাচ্চা। হৃদি চোখ মুখ মুছতে মুছতে বলল, মমকে কি আদর করেছো একটু? মমের মন খারাপ একটু কমেছে? আদিল সাবলীলভাবে বলে গেল, করেছি। শি ইজ হ্যাপি। ড্রাইভিং সিটের পাশে বসা শান্ত চোখ লাফালো। এলেন ঠোঁটে ঠোঁট টিপে রেখেছে। হৃদি বলে যাচ্ছে তখনও, বেশি বেশি আদর করে মমের মন খারাপ দূর করে দাও ড্যাড, অ্যান্ড কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল। আই মিসিং ইউ অ্যান্ড মম। বলতে বলতেই মেয়ের শুকিয়ে আসা চোখ জোড়া আবারও ভিজতে দেখে আদিল দ্রুত বলল, কালই চলে আসছে সোনা, স্টপ ক্রাইং। তুমি কাললে তোমার মম আর আপসেট হবে। তুমি চাও তোমার মম আপসেট হোক? হৃদি নাক টেনে বলল, আই ডোন্ট। স্মাইল ফর মি। হৃদি চোখে জল নিয়ে সবগুলো দাঁত বের করে হাসে। আদিলের ঠোঁট নড়ে, নরম দৃষ্টিতে চেয়ে আওড়ায়, মাই গুড গার্ল। ঘুমাও তবে এখন। ঘুম ভেঙে মমের সাথে কথা বলো। হৃদি মাথা দুলিয়ে বলে, আচ্ছা সকালেই বলবো। ওকে, সকালেই বলো। হৃদি কল কাটলো না, চেয়ে আছে। আদিল জিজ্ঞেস করলো, কি বলবে? আমার হয়েও মমকে অনেক আদর দিও। দেব। কল কেটে গিয়েছে। গাড়িতে নামলো নীরবতা। সেই নীরবতা হঠাৎ ভাঙলো শান্তর অট্ট হাসিতে। হাসতে হাসতে ড্রাইভ করা এলেনের গায়ের ওপর হেলে দুলে পড়েছে। আদিলের হাতে যা ছিল তাই পড়লো শান্তর মাথায়। আদিল মির্জা আর ফেরেনি রুমে। রোজা ঘুমিয়েছে কয়েক ঘন্টা। হৃদিকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখায় ঘুমটা আচমকা ভেঙে গিয়েছে। ঘড়ির কাঁটা 6টা স্পর্শ করেনি। রোজা বিছানা ছাড়লো, বেড সাইড টেবিল থেকে একটা গ্লাস পানি খেলো। রুমে পায়চারি করে এসে দাঁড়ালো জানালার সামনে। পর্দা কাঁচ সরালো। সঙ্গে সঙ্গে ভেসে এলো পাখির কিচিরমিচিরের সুমধুর ধ্বনি। ঠান্ডা হাওয়া চোখ মুখ ছুঁয়ে কি ভীষণ শান্তি লাগলো। রোজার চোখ নিচে পড়ল। সূর্যটা পুরোপুরি ওঠেনি তখনও। আধো আধো আলোয় লেকের পাড়টা দেখা যাচ্ছে। কাকে একটা যেন ধরে বেঁধে মেরে মুড়ে ফেলে রাখা হয়েছে। মুখ বাঁধা অজানায় কাইকুই করছে, হাত পা নাড়ানোর চেষ্টা অব্যাহত। ওখানে আদিল মির্জা তার দলবল নিয়েই দাঁড়িয়ে আছে। সবার গায়ে স্যুট থাকলেও মধ্যে দাঁড়ানো আদিলের পরনে শুধু গতকাল রাতের প্যান্টাই। উদম শরীর, তার সামনে সুইং বক্সিং ব্যাগ রাখা, ঘুরে ঘুরে বক্সিং করছে। ফুটওয়ার্কের মুভমেন্ট এত দ্রুত গতিতে হচ্ছে যে তাক লেগে গেল। রোজা চোখের পলক ফেলতে না ফেলতে আদিলের এক রাউন্ড দেওয়া শেষ। বাহুর মাংসপেশিগুলো কিভাবে ফুলে ফেঁপে উঠছে। রোজা বিড়বিড়িয়ে ওঠে, এই জন্যই ধরলে নড়তে পারি না, রাক্ষসের শরীরে রাক্ষসের মতো শক্তি। কথাটুকু বলে রোজার নাক মুখ কুঁচকে রেখেছে। আদিল বক্সিং করতে করতে কথা বলছে কোনো ব্যাপারে বোধ হয়। ঘেমে নেই লোকটা একাকার। ঘুমায়নি সারা রাত, খায়নি,
রোজা দুটোর একটাও করতে দেখেনি। এত এনার্জি আসে কোথা থেকে? আচমকাই আদিল ঘুষি ছুটতে ছুটতে তাকালো। অদূর থেকেও মনে হলো রোজা ধূসর মণিঝোড়া দেখছে। দৃষ্টিতে দৃষ্টি মিলতে থামলো আদিল। রোজা দৃষ্টি ফিরিয়ে জানালা থেকে সরতে চাইলো। তার পূর্বেই আদিল হাতের ইশারায় বোঝালো নিচে নামার জন্য। রোজা সরে এলো জানালার সামনে থেকে। গতকাল রাতের চাদর গায়ে জড়িয়ে বেরিয়ে এলো রুম থেকে। দুয়ারের সামনে দাঁড়িয়েছিল আমিনুর রশিদ। রোজাকে আসতে দেখে একপাশ হয়ে দাঁড়ালেন। গুড মর্নিং ম্যাডাম। রোজা তাকালো না। বেরুতে বেরুতে আওড়ালো, মর্নিং। রোজা খেয়াল করলো জখমিত অবস্থায় জমিনে যে লোকটা পড়েছিল সে আর কেউ নয়। রোজা খেয়াল করলো জখমিত অবস্থায় জমিনে যে লোকটা পড়েছিল সে আর নেই। ওই জায়গা পরিষ্কার ভেজা, রক্তের দাগও নেই। রোজাকে আসতে দেখে আদিলের আশপাশ থেকে বডিগার্ড সব সরে দাঁড়িয়েছে। আদিল চেয়ে আছে তার দিকে, তার এক একটা কদমের দিকে। রোজার পাজোরা হঠাৎ থেমে গেল। মাথায় প্রশ্ন জাগলো, এই লোকটার এক ইশারায় সে নেমে এলো কেন? কোন দরকারে? আশ্চর্য তো। মর্নিং মিসেস মির্জা। রোজা আর চোখে একবার চেয়ে আর তাকালো না। আদিলের ফর্সা পেশিবহুল শরীরে ঘাম চিকচিক করছে মুক্তোর দানার মতন। চুলগুলো এলোমেলো হয়ে ঘামে লেপ্টে আছে কপালের দিকে। রোজা আওড়ায়, মর্নিং। আদিল এসে দাঁড়িয়েছে তার পেছনে। তাদের মধ্যে দূরত্ব রেখেছে বেশ খানিকটা। আদিল মিহি কণ্ঠে প্রশ্ন করলো, বক্সিং করবেন? রোজা তাকালো শক্তপোক্ত জিনিসটার দিকে। ওটায় ঘুষি বসাতে তো রোজার আঙুলগুলোই ভেঙে যাবে। আদিল সম্ভবত বুঝলো রোজার না বলা কথাগুলো। প্রথমে ধীরে ধীরে ফিস্ট ছুটতে হয়। রোজা সামান্য ইতস্তত করলো। ব্যথা পাওয়া ছাড়া এতে লাভ কি? রোজা স্পষ্ট শুনলো আদিলের গম্ভীর কণ্ঠে চাপা হাসির শব্দ। সঙ্গে সঙ্গে ফিরে তাকাতে চেয়েও তাকালো না। সে কখনো আদিল মির্জাকে হাসতে দেখেছে? মনে হয়তো না। শারীরিক অনেক উপকারিতা আছে। রোজা গলাটা পরিষ্কার করে এক হাতে গায়ের চাদর জড়িয়ে রেখে অন্য হাতে শক্তপোক্ত একটা ঘুষি বসিয়ে বুঝলো তার হাতের আঙুল পুরোপুরি জমে গেছে। হাতের রগে টান খেয়ে হাত অবশ হয়ে গেছে। রোজা থমথমে মুখ দেখে আদিলকে ফের হাসতে শোনা গেল। আমার ননির পুতুল, দেখি। রোজার কান গরম হয়ে এলো। স্তম্ভিত হলো শরীর। বলতে বলতে আদিল নিজের ঘামে ভেজা শরীরটা মুহূর্তে তার পিঠের সাথে মেশালো। থুতনি ঘাড়ে রাখলো। ফর্সা হাতটা টেনে এনে নিজের হাতের মুঠোয় ভরে নিল। রক্তিম হয়ে গেছে রোজার মুষ্টির গিট। আদিল খসখসে হাতে বুলিয়ে দিয়ে নিয়ে ফিসফিস করে বলে গেল, বললাম না ধীরে ছুটতে, ওটা শক্ত। বেশি ব্যথা করছে? রোজার ঘাড়ে সুরসুরি লাগছে। কানের কাছটায় গরম শ্বাস পড়ছে। শুধু দেখলো তার হাতের তুলনায় ভীষণ বড় হাতটা কেমন জড়িয়ে আঙুলগুলো বুলিয়ে যাচ্ছে। আদিল হাত ছাড়লো। শান্ত, দেখ অ্যান্টিবায়োটিক মলম আছে কিনা। শান্ত সঙ্গে সঙ্গে মলমের খোঁজে চলে গিয়েছে। রোজা মুখ খুলে বলতে চাইলো লাগবে না মলম, অথচ খেয়াল করলো তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আদিল ইতিমধ্যে তাকে নিয়ে কদম বাড়িয়েছে লেকের দিকে। মার্বেলে নোয়ানো বেঞ্চিতে বসিয়ে রোজার সামনেই বসলো দু পায়ের ওপর ভর দিয়ে। ওভাবে বসেও মানুষটা রোজার বুক বরাবর চলে এসেছে। রোজা তাকালো বুকের দিকে। আদিলের দৃষ্টি নোয়ানো তার হাতের ওপর। হাতটা আচমকায় নিজের ঠোঁটের সংস্পর্শে নিয়ে নিল। ঠোঁটের স্পর্শে পেয়ে রোজা মিলিয়ে যায়। বিচলিত হয়ে চোখ বুজে ফেলে শক্ত করে। শান্ত মলম নিয়ে ফিরে এসেছে। আদিলকে দিয়ে পুনরায় দূরত্বে দাঁড়িয়েছে। আদিল সময় নিয়ে মলম লাগালো রোজার আঙুলের গিটের ভাঁজে ভাঁজে। অবশেষে আওয়াজ ফিরে পেল রোজা। ব্যথা করছে না। আদিল মাথা তুলে তাকালো। রোজার সঙ্গে সঙ্গে দৃষ্টি নুইয়ে ফেললো। জিজ্ঞেস করলো, কখন ফিরবো? হৃদির সাথে কথা হয়েছে? ওর মধ্যরাতে ওঠার অভ্যেস আছে। কথা হয়েছে রাতে, ঘুম থেকে উঠে কল করবে। ফিরবো কখন? আদিল জবাব দিল না সে কথায়। হাত বাড়িয়ে রোজার মুখের সামনে চুলগুলো কানের পেছনে গুজতে দিল পরম যত্নের সাথে। সকালে নাস্তা করে রোজা বসেছে বসবার ঘরে। নূরজাহান গল্প বলছিল, তার আর তার স্বামীর ভালোবাসার গল্প। রোজা মন দিয়েই শুনছিল। তক্ষুনি শান্ত এসে ফোন ধরিয়ে দিয়ে গিয়েছে। স্ক্রিনে হৃদির হাস্যোজ্জ্বল মুখ, সবগুলো দাঁত বের করে পরীর মতন হাসছে। রোজা হতভাগ। ঘুম থেকে উঠে রোজাকে না পেয়েও বাচ্চাটা হাসছে, কাঁদছে না। কেন এত জান প্রাণ দিয়ে মিস করে? স্ক্রিনের অপর পাশের হাস্যোজ্জ্বল মুখ থেকে প্রশ্ন করেই বসলো, তুমি হাসছো মা? হৃদি দাঁত বের করে বলল, তুমি কি খুব এনজয় করছো মম? রোজা আশ্চর্য। কি এনজয় করবো? ড্যাডের আদর। হোয়াট? ড্যাড বলেছে তুমি আদরের জন্য বায়না করেছো, যেভাবে আমি করি তোমাকে তাই স্পেশাল প্রিন্সেস ট্রিটমেন্ট আদর দিতে ওখানে নিয়ে গিয়েছে। মম ইউ আর দুষ্টু জাস্ট লাইক মি।
নূরজাহান চমৎকার একজন নারী, অসাধারণ ব্যক্তিত্বের। তাকে রোজার ভীষণ ভালো লেগেছে। আজকে পুরো বেলা জুড়ে রোজার সঙ্গ দিয়েছে, ঘুরিয়ে দেখিয়েছে পুরোটা ফার্ম হাউস। আপাতত নূরজাহান রান্নাঘরে কফি বানাচ্ছে রোজার জন্য। রোজা চুপচাপ দাঁড়িয়ে দেখছে তার কফি বানানো ব্যস্ত শরীরটা। কফি বানাতে বানাতে ভদ্রমহিলা ছোট ছোট বিষয়ে গল্প করছে, মন দিয়ে শুনছিল রোজা। গল্পে গল্পে ফট করে নূরজাহান বলে বসলো, পরিস্থিতি মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে ম্যাডাম। আমাদের স্যার তো এমন ছিল না, ভীষণ চঞ্চল। থমকালো নূরজাহান, সম্ভবত মুখ ফসকে বলে ফেলেছে। দৃষ্টি এড়িয়ে গেল কেমন, অথচ রোজা দু কদম এগিয়ে এসে দ্রুত জানতে চাইলো, কি হয়েছিল? কোন পরিস্থিতির কথা বলছেন নূরজাহান? নূরজাহান থতমত খেলো, ভুলেও আর দৃষ্টি তুলে তাকালো না। বিষয়টা সে রাতে উতলা হয়ে আছে তা বেশ বুঝতে পারলো রোজা। চাপা আগ্রহ দমলো এতে, তবে চলে গেল না পুরোপুরি। আগ্রহ ধীরে ধীরে গাঢ় হতে থাকলো ক্রমশ। কি হয়েছিল আদিল মির্জার সাথে যা তাকে এমনভাবে পরিবর্তন করতে বাধ্য করেছে? তার মানে কি অতীতে ঘটে যাওয়া ঘটনার সাথে নূরজাহান জড়িত? পুরাতন কর্মচারী বুঝি জানে আদিলের অতীত? নূরজাহান কফির মগ নিয়ে এলো, বাড়িয়ে দিতেই মগটা নিল রোজা। নূরজাহান স্বাভাবিকভাবে হেসে জানতে চাইলো, খেয়ে বলুন ম্যাডাম, কেমন টেস্ট? ধোঁয়া ওঠা কফির মগে চুমুক বসালো রোজা। কফিটা দারুণ হয়েছে, তেতো না আবার মিষ্টিও না, দুটোর মাঝামাঝিতে। দারুণ, বেশি মিষ্টি না আবার তেতোও না। বিপরীতে মিষ্টি করে হাসলো নূরজাহান। রোজা কফির মগ হাতে এসে বসলো সোফায়। ঘড়ির কাঁটা ঘুরছে তখন 6টায়। কিছুক্ষণ আগে ক্লান্ত জানিয়ে গিয়েছে তারা বের হবে কিছুক্ষণের মধ্যে। সেই যে ভোরে আদিলকে দেখেছিল আর সারাদিনে তার দেখা মেলেনি, বাড়ির বাইরে ছিল। গতকাল রাতের ঘটনা সামলাতে কি এমন দৌড়ঝাঁপের মধ্যে আছে মানুষটা, জানা নেই রোজার। তবে আঁচ করতে পারছে একটু। কফির মগে চুমুক দিতে গিয়ে দৃষ্টি পড়ল হাতের ওপরে। মনে হলো এখনো উষ্ণ খসখসে একজোড়া হাত তার হাত ধরে ব্যথা নিবারণের জন্য আদরে ভঙ্গিতে বুলিয়ে যাচ্ছে। সে দৃশ্য ভেসে উঠল আচানক। ম্যাডাম, রোজা ফিরল তৎক্ষণাৎ, ক্লান্ত এসে দাঁড়িয়েছে, ডাকছে তাকে বেরোনোর জন্য। রোজা কফিটা শেষ করে উঠে দাঁড়ালো, তৈরি হওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। পছন্দ অনুযায়ী একটা কালো রঙের শর্ট হাতার ওয়ান পিস পরে নিল। গোলকাট ওয়ান পিস এসে পড়েছে হাঁটুর বেশ খানিকটা নিচে। কালো রঙের হিল পায়ে চুলটা ছাড়া রাখলো, পারফিউম ছিটিয়ে নিল গলার কাছটায়। হাত ঘড়িটা পরে নিল ডান হাতে, বাঁ হাতে ব্রেসলেট। অবশেষে রুম ছেড়ে বেরিয়ে এলো। সিঁড়ির কাছটাতে আসতেই দেখলো আদিল প্রবেশ করছে, পরনে কালো রঙের স্যুট। তার পেছনে শান্ত এলেন, কথা বলছিল। বলতে বলতে তাকালো ওপরে। রোজা না তাকিয়ে উপলব্ধি করতে পারে একজোড়া তীক্ষ্ণ চোখের দৃষ্টি তাকেই দেখছে যে। রোজা সিঁড়িগুলো বেয়ে নেমে আসতেই আদিল ডাকলো, নূরজাহান। নূরজাহান কাছাকাছি ছিল, এগিয়ে এসে বলে, জি। একটা শাল নিয়ে আয়। রোজা বোকার মতো দাঁড়িয়ে থেকে নিঃশব্দে দেখলো নূরজাহান ওপরে চলে গিয়েছে। আদিল বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আপাদমস্তক দেখতে দেখতে পেছনে এসে দাঁড়িয়েছে। তার পিঠ মানুষটা চওড়া বুক স্পর্শ করবে এমন ভাব। রোজা অনুভব করতে পারছে তপ্ত শ্বাস প্রশ্বাসের অস্তিত্ব। মৃদু বাতাসে উঠতে থাকা লম্বা চুলগুলো ছুঁয়ে দিয়েছে আদিলের গম্ভীর মুখ। আদিল চোখ বুঝলো, মাথাটা এগিয়ে নিতেই লম্বা নাকটা ডুবে গেল চুলের ভাঁজে ভাঁজে। রোজা নড়ল না, শুধু শুনলো। তার মন একটাই প্রশ্ন করে যাচ্ছে, কি চায় সে? কি অন্যমনস্কতার প্রভাবে মনের প্রশ্নটা ঠোঁটে চলে এলো বুঝি। আপনি আসলে কি চান? রোজার বাক্যের সাথে সাথেই জড়ালো আদিলের প্রত্যুত্তর। তুমি পুরোটা। লাল রঙের পাতলা শাল নিয়ে এসেছে নূরজাহান, এগিয়ে দিয়েছে আদিলের দিকে। ওটা হাতে নিয়ে রোজার দু কাঁধে জড়িয়ে দিতে দিতে আওড়ালো, বাইরে ঠান্ডা, গায়ে রাখো এটা। বলেই রোজার ডান হাত নিজের খসখসে হাতের মুঠোয় ভরে নিয়ে কদম বাড়ালো দরজার দিকে। রোজা পুতুলের মতো এগুচ্ছে, তার দৃষ্টি অতপ্রতভাবে জড়ানো হাত জোড়ার দিকে। রোজা ডাকলো, শুনুন। আদিল সঙ্গে সঙ্গে ফিরে তাকালো না, কদমও থামলো না। হাঁটা অব্যাহত রেখেই বলল, বলো, কোনো সমস্যা? একটা আবদার ছিল। সঙ্গে সঙ্গে কোনো জবাব এলো না আদিলের। গাড়ির কাছাকাছি এসে তবেই তাকালো রোজার চোখ মুখে। চোখের সামনে আসা এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে আওড়ালো, শুনি। রোজা ইতস্তত সামান্য। আদিলের চোখে এক পলক চেয়ে ঘাবড়ে গিয়ে অবশেষে বলে, মিসেস নূরজাহানকে আমার ভালো লেগেছে। আদিল মাথা দুলিয়ে গলা তুলে ডাকলো, শান্ত, একটা চেক দিয়ে আয় নূরজা। আদিলের কথার মধ্যে ফোড়ন কেটে রোজা ফের দ্রুত বলে, টাকা নয়, তাকে ভালো লেগেছে। কোনোভাবে কি তাকে আমাদের বাড়িতে ট্রান্সফার করানো যায় না?
আদিল সম্ভবত থমকে গিয়েছে রোজা নিজেও। আমাদের বাড়ি, বারবার কথাটা প্রতিধ্বনি তুলছে কানের চারিপাশে। কি বলল এটা সে? আদিল ঢোক গিলল। কিছুক্ষণ চুপ থেকে মাথাটা নুয়ে আনলো রোজার সামনে। গোলাপের মতন মসৃণ চোখ মুখে চোখ ঘুরিয়ে ফিরিয়ে আওড়ালো, আমাদের বাড়িতে ট্রান্সফার করানো যায়, তবে উত্তর দিন, এত ভালো লাগার কারণ? রোজা সময় নিয়ে জানালো। অনেস্ট, রেসপেক্টফুল, কাইন্ড। আদিল ফিসফিস করে বলে, ঠিক আছে, দিয়ে দিলাম। নূরজাহান আজ থেকে আপনার। রোজা ঠোঁটে ঠোঁট টিপল, ভাবলো, চোখ তুলে তাকিয়ে আওড়ালো ফের। ওনার স্বামীকে এখানে রেখে তাকে নিয়ে গেলে মন খারাপ হবে না তার? কাজের সাথে স্বামীর সম্পর্ক কি? রোজা ভীষণ মনোযোগের সাথে বোঝালো, এখানে তারা দুজন একসাথে ছিল, তাকে নিয়ে গেলে তার স্বামীর থেকে আলাদা করা হলো না? কষ্ট পাবেন না নূরজাহান? আদিল ভীষণ আগ্রহ নিয়ে প্রশ্ন করে গেল, স্বামী পাশে না থাকলে বুঝি কষ্ট হয়? আপনারও কি হয় মিসেস মির্জা? রোজা থমকে গেল, চমকালো, লক্ষ্য করলো তারা ভীষণ কাছাকাছি। আদিলের মাথাটা নুয়ে একদম তার কাছে সমান হয়ে এসেছে। রোজা পেছালো দু কদম, জবাবে নিরুত্তর রইল। আদিল সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে আওড়ালো, অপেক্ষায় থাকলাম, স্বামী হিসেবে আমিও মিস হতে চাই আপনার দ্বারা। ক্লান্ত গাড়ির দরজা মেলে ধরে রেখেছে। রোজা ব্যাক সিটে উঠে বসেছে চটজলদি। আদিল পাশে এসে বসেছে অনেকক্ষণ ধরে। রোজা আর চোখে দেখতে পেল অন্য গাড়িতে নূরজাহান তার স্বামীকে নিয়ে উঠে বসেছে। আর চোখে রোজার দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে। রোজার চিন্তা কমলো এতে। সে ভাবছিল নূরজাহানের খারাপ লাগে কিনা। যদিও ওখানে যেতে নাই চাইলো, জোর করা হয়ে যাবে না। এখন হাস্যোজ্জ্বল তাকে দেখে অশান্তি দূর হলো। গাড়িগুলো প্রবেশ করছে মির্জা ভবনের ভেতরে। রোজা প্রাণ ভরে দেখলো আশপাশটা। একটা দিনের পরে ফিরে এসে মনে হচ্ছে কতকাল বাড়ি থেকে দূরে সে। চোখ জুড়িয়ে গেল, মন ভরে গেল। গাড়িগুলো থেমেছে। তৎক্ষণাৎ কুকুরের চিৎকারের পাশাপাশি হৃদির ডাক ভেসে এলো, মম। বাচ্চাটা সম্ভবত ওত পেতে ছিল তাদের ফেরার পথে। কারো দরজা খোলার সময়ও দেয়নি রোজা, নিজেই দরজা খুলে নামলো দ্রুত। হৃদি দুয়ারে সিঁড়ি বেয়ে ছটফট ভঙ্গিতে নামছে। পরনে কটনের সফেদ রঙের ফ্রক, চুলে দুটো ঝুঁটি বাঁধা। রোজা ঝুঁকে দু হাত মেলে দিতেই হৃদি খিলখিল করে হাসতে হাসতে ঝাঁপিয়ে উঠল রোজার কোলে। দু হাতে গলা জড়িয়ে ডেকে গেল, মম, মা, মাম্মা, আই মিস ইউ সো মাচ। রোজা মাথা নুইয়ে সমানে চুমু খেলো হাস্যোজ্জ্বল তুলতুলে মুখ জুড়ে। চুমু খেতে খেতে অধৈর্য গলায় বলে গেল, I missed you more, my child. Mom missed you so much. দেখি। বলেই দু হাতে ছোট মুখটা ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে আদর করে গেল। মমের অ্যাবসেন্সে গুড গার্ল হয়েছিলে আমার সোনাটা, তাই না? হৃদি মাথা দুলিয়ে বলল, তুমি মরিয়ম আন্টিকে জিজ্ঞেস করো। মরিয়ম বেগম পেছনে ছিলেন। হৃদির সুরে সুর মিলিয়ে বললেন, একদম লক্ষ্মীটি হয়েছিল, একটুও কান্নাকাটি করেনি। রোজা দেখলো হৃদির ছোট মুখটা হাঁসফাঁস করে উঠল। কান্নাকাটি করেছে তা তো রোজা শুনেই এসেছে, এখানে অস্বীকার করছে। রোজা মুচকি হাসছে দেখে হৃদি গাল ফোলালো, মুখ লোকালো রোজার ঘাড়ে। ফিসফিস করে বলল, একটু কেঁদেছি মম, একটু, বেশি না। মেয়েকে পরম যত্নে বুকের সাথে মিশিয়ে পিঠ বুলিয়ে বলে গেল, আমার বেবি ভীষণ স্ট্রং, অল্প কাঁদে, বেশি না, তাই না? আই নো দ্যাট। হৃদি পুনরায় খিলখিল করে হেসে উঠল। মুখ তুলে রোজার গালে কয়েকবার ঠোঁট ছুঁয়ে তরতর করে নেমে গেল নিচে। ওদিকে বডিগার্ডদের সাথে আলাপে ব্যস্ত বাবার দিকে ছুটে এলো। আদিল আদেশ করতে করতে মেয়েকে তুলে নিয়েছে কোলে। নূরজাহান এসে দাঁড়িয়েছে রোজার সামনে, হাসছে মুচকি মুচকি। রোজা এভাবে হাসার কারণ বুঝলো না। সন্দেহ নিয়ে তাকাতেই নূরজাহান আস্তে করে জানালো, ম্যাডাম, আমার সাথে আপনি ভালো মিশেছেন তা স্যার লক্ষ্য করে সকালেই বলেছিল আমাদের এই বাড়িতে চলে আসতে, আপনাকে সঙ্গে নিতে। অর্থাৎ রোজা না বললেও তাদের সাথে এই বাড়িতে আসতো নূরজাহান। তার এত কথা বলার কোনো প্রয়োজন ছিল না। রোজা ঠোঁট জোড়া উল্টে আসতে চাইলো, কি অসহ্যকর। আর চোখে ফিরে তাকালো এক পলক, পরপরই কদম বাড়ালো ভেতরে। মুচকি হাসতে হাসতে নূরজাহানও চলল ম্যাডামের পিছু পিছু। আদিল মির্জার ধূসর মণিজোড়া নিজের ওপর পড়তেই নড়েচড়ে ওঠে শান্ত। ডুবতে বসা নাবিকের ন্যায় অধৈর্য হয়ে বলে, বাড়ি ফিরবা বস? আদিল ভ্রু তুলল। এক্ষুনি? কিছু হয়েছে? এলেন হঠাৎ শব্দ করে হেসে উঠল। এতে আদিলের ডান ভ্রু হিমালয় ছুল বুঝি। ক্লান্ত ও বেফাস বলে বসল, বস শান্ত বউ রেখে আর থাকতে পারছে না, তাই তো? শান্ত অস্বীকার করল না, করুণ চোখে বসের দিকে চেয়ে অনুনয় করে গেল। ছুটি চাই একদিনের। এলেন ভাবুক হয়ে বলল, একদিনে হবে? কম হয়ে গেল না?
শান্ত ওদের পাত্তাই দেয় না, শুকনো মুখে চেয়ে কপালে হাত দিয়ে নিজের গায়ের উষ্ণতা মেপে বলে, বস বস আমার মনে হয় জ্বর উঠে গেছে শরীরে। ধ্রুব ঠোঁট উল্টালো। ভোজন হয় না কতকাল, স্বাভাবিক। শান্ত এবারে অশান্ত হলো, ধাওয়া করলো সবগুলোকে, যাকে হাতের কাছে পেয়েছে মেরেছে। এলেনের পিঠে লাফিয়ে চড়ে গলাটা পেঁচিয়ে ধরলো। এলেন হাঁসফাঁস করলো না, উল্টো শান্তকে বাগে আনার জন্য কসরত করে যাচ্ছে। আদিল ধমকাতেই সব শান্ত হলো। শান্ত ফের এগিয়ে এসে দাঁড়ালো বসের সামনে। আদিল বলল, যা, তোকে তো বললাম সপ্তাহখানেক ছুটিতে থাক। এলেন পাশ থেকে যুক্ত করলো, কিন্তু বস, ওর ওয়াইফের বয়স কম। অর্থাৎ 1 সপ্তাহ শান্তকে সামলাতে পারবে না। আদিল চোখ রাঙিয়ে তাকাতে এলেন বেলুনের মতো চুপসে গেল। শান্ত এতে অবশ্য খুশি হতে পারল না। আদিল ফট করে যাওয়ার আগে বলে গেল, দৌড়ে বাসায় যা, বউ কিন্তু থাকবে না তোর। সবগুলো শব্দ করে হেসে উঠল। হাসির শব্দে পুরো মির্জা ভবন বোধহয় কেঁপে উঠেছে। শান্ত নিজেও আশ্চর্য হয়, পর মুহূর্তে চিৎকার করে উঠল। বস ডাকতে ডাকতে শান্ত হঠাৎ হাঁচি দিয়ে উঠল, তাও বেশ কয়েকবার। নাক পিটপিট করছে, কে তাকে বকছে? ঝুমুর বিছানায় দুপা ঝুলিয়ে বসে আছে, কলায় কামড় বসাতে বসাতে ভাবছে রোজার শিখিয়ে পড়িয়ে দেওয়া কথাগুলো। সৌরভ জানালো আজ শান্ত ফিরবে। ঝুমুর নিজেকে প্রস্তুত করছে শান্তকে শিক্ষা দেওয়ার জন্য। রোজা যা যা শিখিয়েছে তাই করবে, বেশি কিছু তো না, ছুঁতে দেবে না নিজেকে। রিভিলিং ড্রেস পরে শান্তর আশেপাশে ঘুরবে, কিন্তু নিজেকে ছুঁতে দেবে না, কাছেও যাবে না। ঘেঁষতে এলে শক্ত কথা শুনিয়ে দেবে, তারপর এড়িয়ে এড়িয়ে বেড়াবে। এতে ঠিক কী শিক্ষা দেওয়া হবে শান্তকে ঝুমুরের জানা নেই, কিন্তু রোজা যেহেতু বলেছে তাতে নিশ্চয়ই কাজ হবে। এতটুকু বিশ্বাস রোজার প্রতি আছে মেয়েটার। রোজাকে গুরু ভাবে কিনা। গতকালই নুরি বেগমকে নিয়ে সব থেকে নাইট ড্রেস আনিয়েছে, এত চমৎকার, ওটা পরে গতকাল ঘুমিয়েছে ঝুমুর। কি যে আরামবোধ হলো। এখনো পরনে এই নাইট ড্রেসটাই আয়নার সামনে থেকে কয়েকবার ঘুরে ফিরে এসেছে। দারুণ লাগছে তো। ঝুমুরের তর সইছে না আর, লোকটা আসুক দ্রুত। ঝুমুর চায় শান্তকে কঠিন শিক্ষা দিতে, তাকে এই ঝুমুরকে কাঁদানো, এড়ানো। আগেরবার তো থোতায় লাথি দিয়েছিল ভুলবশত, জোরপূর্বক তাকে ছুতে এলে এবারে ইচ্ছা করে থোতাতেই দেবে। দুষ্টু লোক কোথাকার। রেদিকে ঘুম পাড়িয়ে রুমে আসো। কোন রুমের কথা বলছে তা আর বুঝতে বাকি নেই রোজার। সে মিয়ে গেল, দৃষ্টি তুলে তাকালো না। দেখলো আদিল সিঁড়ি বেয়ে উপরে উঠছে। কোলের ওপর হৃদি ঘুমিয়ে কাদা হলেও মাকে ছাড়তে নারাজ, আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। লিভিং রুমে টেলিভিশন তখনও চলছে। টেলিভিশন বন্ধ করে ঘুমন্ত হৃদিকে কোলে তুলে নিল রোজা। দোতলায় উঠে এলো জলদি। হৃদির রুমের দরজা আটকে হৃদিকে নিয়ে শুয়ে পড়ল। বললেই চলে যেতে হবে রোজার? কখনোই না। হৃদি মুহূর্তে ঘুমিয়ে গেলেও রোজা ঘুমাতে পারল না। পর মুহূর্তে নূরজাহানের কথা মনে পড়ল। তার খবর তো নেওয়া হলো না ভেবেই রোজা নেমে এলো নিচতলায়। নূরজাহান নিচতলার সিঁড়িগোড়ার এই গেস্ট রুম বেছে নিয়েছে। আপাতত নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। রোজা এসে দাঁড়ালো দরজার কাছে। নূরজাহান হেসে বলল, আসুন ম্যাডাম, বসুন। রোজা ভেতরে এলো, তবে বসলো না। ছোট লাগেজটার দিকে চেয়ে বলল, এই জিনিসপত্র? নূরজাহান ফিরে তাকায় না। লাগেজ থেকে কাপড় চোপড় বের করতে করতে হেসে বলে, ম্যাডাম, সব তো মালিকেরই, কাপড় চোপড় ব্যতীত আর কিছু লাগে না তো। রোজা রুমটা দেখলো এক পলক। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, মাথার উপরে ঘুরছে ফ্যান, একটা খাট, আলমারি, ড্রেসিং টেবিল আছে। নূরজাহান তখনও ব্যস্ত। রোজা চলে আসতে চাইলো, তক্ষুনি নূরজাহানের লাগেজ থেকে বেরিয়ে এলো অনেকগুলো পুরাতন ছবি। একটা ছবি উড়ে এসে পড়লো রোজার পায়ের কাছে, উল্টানো ছবিটা। রোজা দেখার আগ্রহ এলো না, কদম বাড়াবে, ছবিটা ফের উড়লো। এবারে দেখা গেল 3 জন মানুষের মুখ। রোজার কদম থামলো, ছোট মুখটা দেখে ঝট করে ছবিটা তুলে নিল হাতে। একটা ছবি, সেকেলে সাদা কালো, 36 বছর পুরনো, তবে ভীষণ আদুরে ছবিটা। স্বপ্নের মতো একটা 3 সদস্যের সুখী পরিবার। ছবিতে কারা? এই বাচ্চাটা কে? বাচ্চার সাথে তারা কি বাচ্চার বাবা মা? বাচ্চাটাকে আদিল মির্জার মতো লাগছে, চেহারা চোখ রোজা চিনেছে। হাস্যোজ্জ্বল এই বাচ্চাটা, আজকের গম্ভীর মুখও আদিল মির্জা। রোজার বিশ্বাসই হলো না। নূরজাহান কোনো শব্দ করতে না পেরে পেছনে ফিরে ভরকালেন, ঠিক পর মুহূর্তেই শান্ত হলেন। রোজা কম্পিত হাতটা বাড়িয়ে ছবিটা দেখিয়ে জানতে চাইল, কারা? নূরজাহান ছবিটা নিল, শাড়ির আঁচল দিয়ে ছবিটা ভালোভাবে মুছল। ভাবনায় ডুবলো যেমন, ফিসফিস করে আওড়ালো, স্যার আর তার বাবা মা। রোজার অনদৃষ্টি তখনও ওই ছবিতে। নূরজাহান আওড়ে যায়, ওসমান মির্জা, তার স্ত্রী গুলনাহার এবং তাদের একমাত্র সন্তান আদিল মির্জা। রোজার বুকের ভেতরটা ধক করে উঠল।
ফ্ল্যাটের সামনে দাঁড়ানো শান্ত নিজেকে স্বাভাবিক করলো। কলিং বেল বাজিয়ে মুখটাকে ভীষণ গুরু গম্ভীর বানিয়ে রাখলো। সে জানিয়ে ফিরেছে বাসায়। এতে এক্ষুনি ঝুমুর দরজা খুলবে ছুটে এসেছে। তৃষ্ণার্ত চোখে চেয়েই থাকবে, তাও শান্ত জানে তখন শান্ত পাত্তা দেবে না। অভিমানে ছলছল চোখে চেয়ে গাল ফোলাবে, অথচ তেমন কিছু হলো না। তার প্রত্যাশা মোতাবেক দরজা খুলে নিয়ে ঝুমুর। দরজা খুলে দিয়েছে নুরি বেগম। ভদ্রমহিলা গাল ভরে হেসে বললেন, ফিরছো বাপজান? শরবত বানাইয়া রাখছি তোমার লইগা, নিয়া আসি। ভদ্রমহিলা ভীষণ ব্যস্তভাবে রান্নাঘরের দিকে ছুটেছেন। শান্ত আলিশান ফ্ল্যাটের ড্রয়িং রুমের সোফায় বোকার মতো বসে রইল। আশেপাশে কোথাও ঝুমুর নেই। কোথা থেকে সৌরভ উড়ে এসে বসলো তার পায়ের কাছে, দুপা জড়িয়ে আহ্লাদে গদগদ হয়ে আলাপ শুরু করেছে। অথচ ওর কথার বিন্দুমাত্র মনোযোগ দিতে পারল না শান্ত। তক্ষুনি নুরি বেগম এলেন এক গ্লাস শরবত নিয়ে, ধরিয়ে দিলেন শান্তর হাতে। শান্ত তখনও নজর বুলিয়ে যাচ্ছে চতুর্দিকে। কপালে পড়েছে কয়েকটি ভাঁজ। ঝুমুরের ব্যাপারে জিজ্ঞেস করতে গিয়ে থেমে গেল ফের। সে তো রেগে আছে ঝুমুরের ওপর। থোতায় লাথি মারা মেয়েটার সম্পর্কে জিজ্ঞাসাবাদ তো তার করার কথা না। ঝুমুর কোথায়? আশ্চর্য! শান্ত গলাটা তুলল, প্রায় চিৎকার করে প্রশ্ন করলো, চাচি, আপনার কি খবর? মানিয়ে গুছিয়ে নিতে পেরেছেন? সমস্যা হয়নি তো? হয়তোবা বুঝতে পারেনি শান্ত ফিরেছে, না হলে নিশ্চয়ই ছুটে বেরিয়ে আসতো। এখন যেহেতু সে গলা চড়িয়ে কথা বলছে, তার আওয়াজে এই ছুটে আসলো বলে। অন্যদিকে নুরি বেগম থতমত খেয়েছেন। সে তো কালা না, দিব্যি ভালো শুনতে পান কানে। চোখ পিটপিট করে আওড়ালেন, সব ঠিকই আছে বাপজান, তয় আপনি। বলতে পারলেন না ভদ্রমহিলা। শান্ত পুনরায় গলা হিমালয়ে ছুঁয়ে বলতে লাগলো, ক্ষুধা লাগছে চাচি, খাবার লাগান। নুরি বেগম বেকুবের মতো নিজের কান চেপে ধরলেন। শান্ত চঞ্চল দৃষ্টি লক্ষ্য করে অবশেষে বুঝলেন কিছু। বুঝবেন না? মেয়েটা দুটো দিন কত কান্নাকাটি করলো। দুজনার ভেতর যে মান অভিমান চলছে ঠাহর করতে পেরেছেন। ঠোঁট টিপে নিঃশব্দে হেসে ফেললেন। ফিসফিস করে আগ বাড়িয়ে বললেন, ঝগড়া হইছে? খুব কাইন্না কাইতা এখন মাইয়াডা অভিমান করছে। একটু অভিমান ভাঙাও বউয়ের। শান্ত চোয়াল শক্ত হলেও সাথে সাথে অভিমান করেছে মহারানী। তার অভিমান ভাঙাতে হবে আবার। কত বড় স্পর্ধা! শান্ত শিকদারকে লাথি মেরে আবার নিজে অভিমান করে বসে আছে। আওয়াজ শুনেও বেরিয়ে এলো না। শান্ত উঠে কদম বাড়ালো বেডরুমের দিকে। দরজাটা একরকম শব্দ করে খুলে প্রবেশ করে বোঝালো ফাজলামোর মুডে সে নেই। ঝুমুরকে আছাড় মারবে অবাধ্য হলেই, অথচ সামনে তাকাতেই জমে গেল পুরোপুরি। মাথার ভেতরটা বোধহয় ফাঁকা হয়ে এলো এক মুহূর্তের জন্য। ড্রেসিং টেবিলের সামনে ঝুমুর বসে আছে, খুব মনোযোগের সাথে লম্বা চুলে চিরুনি চালাচ্ছে। অমন আওয়াজেও ফিরে তাকালো না। পরনে খুবই ফিনফিনে পাতলা মসৃণ কাপড়ের খোলামেলা নাইটি। শরীরের ভাঁজ চোখের সামনে আরও জোরালোভাবে ফোটাতে চমৎকার কাজ করছে। ফর্সা কাঁধে চেয়ে শান্তর মুখটা হা হয়ে খুলে আছে। চিরুনি রেখে ঝুমুর উঠে দাঁড়ালো। ঘুরে বিছানায় এলোমেলো হয়ে থাকা কমফোর্টার গোছাতে ব্যস্ত হলো। দুহাতে সোনার বালা, নাকে সোনার নাকফুল, সব মিলিয়ে শান্তর চোখ ঝলসে গেল। ঝুমুর খুব নিপুণভাবে লোকালো হাত দুটোর কম্পন। লজ্জায় বুঝে আসতে চাওয়া চোখ জোড়া স্বাভাবিক রাখলো। নীরবতা ভাঙল শান্তর সম্মোহিত কণ্ঠে, তুই কি আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছিস? মুখটা আড়াল করে চোখ বোঝালো ঝুমুর। লজ্জায় দম বন্ধ হয়ে আসছে। সময় অপচয় করা যাবে না, এক্ষুনি সে বেরিয়ে যাবে। অন্য রুমে প্রবেশ করে ঘাপটি মারবে। আজ রাতের জন্য আর বেরোবে না সে। দ্রুত কমফোর্টার গুছিয়ে রেখে সুতির একটা ওড়না গায়ে জড়িয়ে শান্তকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতেই শান্তর হুঁশ ফিরল পুরোপুরি। চোখ বড় করে প্রায় দৌড়ালো পেছনে। এগুলো পরে তুই রুম থেকে বেরোচ্ছিস কেন বেয়াদব? শান্ত অবুঝ, তখনও বুঝে উঠতে পারেনি ঝুমুরের মতিগতি। ঝুমুর ততক্ষণে দ্রুত গতিতে পাশের রুমে ঢুকে দরজা লক করে ফেলেছে। দরজায় মাথা ঢুকে লজ্জায় নিঃশব্দে হেসে ফেলল। শান্ত সব ভুলে সমানে দরজায় করাঘাত করছে। ঝুমুর, ঝুমুর, এসবের মানে কি? বলতে বলতে অধৈর্য ভঙ্গিতে দরজায় এমনভাবে আঘাত করলো যেন ভেঙে ফেলবে। নুরি বেগম, সৌরভ তার হট্টগোলের আওয়াজে চলে এসেছে। তাদের তাজ্জব দৃষ্টির সামনে শান্ত প্রায় আর্তনাদ করে উঠল। মানে কি এসবের? দরজা লাগিয়েছিস কেন? দরজা খোল। নুরি বেগম এ যাত্রায় কিছু বলার সুযোগ পেলেন। ঝুমুর তো কইল আইজ এই ঘরে থাকবো। শান্ত আকাশ থেকে পড়ল। তা থাকুক, দরজা লাগিয়েছিস কেন? একা থাকবো কইল। শান্ত প্রায় চিৎকার করে উঠল। একা থাকবে? মাই ফুট। ঝুমুর হাসছে, হাসতে হাসতে শুয়ে পড়েছে বিছানায়। বাইরে তখনও শান্ত ঝামেলা করে যাচ্ছে, শাসানো হচ্ছে তাকে। একসময় শোনা গেল পরাজিত কণ্ঠ শান্তর। আচ্ছা সর, শুনছি। আমিই সরছি। শান্ত শিকদার, ইউ সরি। আর এড়াবো না, কখনো না। তুই
থোকায় কেন? বুকে লাথি মারিস, কিছু বলবো না। ঝুমুর, দরজা খোল প্লিজ। ঝুমুর লজ্জায় বালিশে মুখ গুজল, মন গলেছে তার। তাও সে এই দরজা আজ আর খুলবে না। ধীরে ধীরে সময় পেরুলো, থামলো শান্তর দরজা পেটানো আহাজারি। ঘড়ির কাঁটা ঘুরছে রাত 2টোয়। ঝুমুর ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ দরজা খোলার মৃদু শব্দে ঘুমটা ছুটে গেল। ঝুমুর ফিরে তাকাতেই চমকে উঠল, শোয়া থেকে উঠে বসতেও পারেনি। শান্ত দরজা লক করে ডুপ্লিকেট চাবিটা কোথাও একটা ছুঁড়ে ফেলে ঝড়ের গতিতে এসে ঝাঁপিয়ে পড়লো পাতলা গরনের শরীরটার ওপরে। ঝুমুর ডুবলো ভারী শরীরটার নিচে। কি ভেবেছিস আমার হাত থেকে ছাড়া পাবি? ছাড়বো তোকে? প্রয়োজনে আমি দরজা ভেঙে ফেলতাম। এখনো চিনিসনি তোর শান্তকে। ঝুমুর একটা শব্দ আর উচ্চারণ করতে পারল না, তাকে কোনো প্রকারের সুযোগই দেওয়া হলো না। মম, দিস ইজ মি, ক্যান ইউ বিলিভ ইট? কি টাইনি আমি! রোজা মনোযোগ দিয়ে দেখছিল অ্যালবামের ছবিগুলো। সদ্য জন্মানো থেকে 7 বছরের হৃদির প্রতিটা মুহূর্তের ছবি আছে। একটা ছবিতে তার দৃষ্টি অনেকটা সময় আটকে থাকলো। ছবিটা এমন: আদিল মির্জার সুঠাম দেহে শুভ্র রাঙা একটা শার্ট জড়ানো, বোতাম লাগানো নেই, খোলা শক্ত বুকে এক হাতে বাচ্চা হৃদিকে জড়িয়ে রেখেছে। হৃদির নাকের ডগায় চুমু বসিয়েছে। আদিল তেমন পরিবর্তন হয়নি, কয়েক বছর আগে যা এখনো তাই দেখায়। হৃদি এক এক করে আরো অনেক সব ছবি দেখাচ্ছে, রোজাও নিপুণ দৃষ্টিতে দেখছে। আর একটা ছবি এমন: হৃদি সবে হাঁটতে শিখেছে, বাগানে দুহাত শূন্যতে তুলে টুকটুক করে হেঁটে এগুতে যাচ্ছে। তার থেকে দুহাত দূরত্ব রেখে সামনে 2 পায়ের ওপর ভর দিয়ে বসেছে আদিল, 2 হাত বাড়িয়ে রেখেছে মেয়ের জন্য। বাচ্চাটা দুগাল ভরে হাসছে বাবার দিকে চেয়ে। পাশে দাঁড়িয়ে আছে শান্ত, এলেন, তারা হাসছে। ছবিটা দেখে শান্তিতে রোজার চোখ দুটো ভরে গেল। এমন আরও চমৎকার সব ছবি দেখে সারাবেলা কাটলো মা মেয়ের। বেশ কটা দিন ধরে আদিল বাড়ি ফিরলেও তেমন বেশিক্ষণ থাকছে না, সম্ভবত শুধু চোখের দেখা দেখতেই তার বাড়ি ফেরা। এত ব্যস্ততা কিসে রোজা বুঝে আসে না। জীবনের কোনো নিয়ম শৃঙ্খলা নেই এই মানুষটার। এই তো দুপুরের দিকে এসে গোসল নিয়ে একসাথে লাঞ্চ করে পুনরায় বেরিয়ে গিয়েছে। কি এক হট্টগোল বয়ে যায় তখন। সে বাড়ি ফিরলে মনে হয় সুনামি বইছে, আর বেরিয়ে গেলে শুনশান নীরবতা। মম ডেকে হৃদি চোখ ডলল, ঘুম ধরেছে তার। রোজা উঠল সোফা থেকে, 2 হাত বাড়াতেই কোলে চলে এলো রোজার। হৃদি ছোটখাটো গড়নের, পাতলা, বোঝার উপায় নেই 7 বছরের বাচ্চা মেয়ে, এখনো এইটুকুন লাগে। এই জন্যই রোজা এখনো কোলে নিতে পারে। রোজা কদম বাড়াতেই নূরজাহান এসে দাঁড়ালো, বলল, ম্যাডাম, আমায় দিন, আমি নিচ্ছি। হৃদি গুঙিয়ে মাথা নাড়িয়ে বোঝালো যাবে না। মায়ের গলা জড়িয়ে পড়ে থাকলো কাঁধে। রোজা হেসে নিজেই সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো, পিছু পিছু এলো নূরজাহানও। সেদিন রোজা পুরাতন ছবি দেখে অনেক প্রশ্ন করেছিল নূরজাহানকে, বিপরীতে চুপ ছিল নূরজাহান। একটা শব্দও বলল না, শুধু জানিয়েছে ছবিতে ছিল আদিল মির্জা আর তার মৃত বাবা মা। অথচ এত বছর ধরে এই বাড়িতে কাজ করছে, কখনো শোনেনি তাদের সম্পর্কে, না কখনো কোনো ছবি দেখেছে। যেন কোনো অস্তিত্বই নেই। এত বড় বাড়ি আর বাবা মায়ের একটাও ছবি নেই। আর হৃদিকেও সে কখনো বলতে শোনেনি নিজের দাদা দাদি সম্পর্কে, অর্থাৎ আদিল কখনো বলেওনি। অথচ ছবি দেখে মনে হলো একটি হাসি খুশি পরিবার। বাবা মায়ের পাশে ছোট আদিলের হাস্যোজ্জ্বল মুখটা এখনো ভাসছে। রোজা গতকাল মির্জা পরিবার নিয়ে অনলাইনে সার্চ করেছিল, কিচ্ছু আসেনি। কি হয়েছিল, কেন সব এমন ধোঁয়াশা? না! হৃদিকে বিছানায় শুয়ে রোজা সরতে চাইলে বাচ্চাটা গুঙিয়ে হাত চেপে ধরলো। রোজা পাশেই বসলো, তাই মাথায় হাত বুলাতে থাকলো। নূরজাহান পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। এক পর্যায়ে শুধু আস্তে করে বলল, আপনি আমার উপর রাগ করবেন না ম্যাডাম। রোজা দীর্ঘশ্বাস ফেললো, মাথা দুলিয়ে বলল, রাগ করিনি, আপনার অবশ্যই কারণ আছে না বলার, বুঝেছি আমি। নূরজাহান দীর্ঘশ্বাস ফেলল, তবে বিপরীতে কিছু বলল না। রোজা চোখ বুঝল, পুনরায় ডাকলো ছবিটায় মহিলার মুখটা অস্পষ্ট, পুরাতন ছবি তো, মুখগুলো কেমন যেন আবছায়ার মতো হয়ে গিয়েছে। তারপরও বোঝা যাচ্ছিল চমৎকার সুন্দরী একজন নারী সে। সিল্কের শাড়ি পরনে, চুলে খোপা করা, আর পাশের পুরুষের ঠোঁটে ছিল মৃদু হাসি। রোজা আচমকা বলে ওঠে, ছবিতে কি ছিল জানি না, তবে ভীষণ মায়া কাজ করছিল। কি উজ্জ্বলতা ছড়িয়েছিল সাদা কালো ওই ছবিটাতে। নূরজাহানের কোনো উত্তর এবারও পেল না রোজা। হতাশ ভঙ্গিতে ফিরে তাকাতেই চমকে উঠল রীতিমতো। নূরজাহানের চোখ দুটো লাল হয়ে গিয়েছে, জলে ভাসা ভাসা হয়ে আছে। পলক ফেললেই গাল বেয়ে জল গড়াবে, অথচ পলক ফেলতে নারাজ ভদ্রমহিলা। রোজা বিছানা ছেড়ে চটজলদি নেমে এসে ধরল তার কাঁধ, চিন্তিত হয়ে আওড়ালো, আমি কি কিছু ভুল বললাম? নূরজাহান মাথা দুলিয়ে 2 হাতে চোখ মুছে স্বাভাবিক হলেন। মৃদু হাসতে চেয়ে বললেন, না ম্যাডাম, ভুল না। ছবিতে আছে একটা সুন্দর জীবনের করুণ পরিণতি, তাই বোধ হয় মায়া লাগছে।
রোজার শ্বাস আটকে আসে। করুণ পরিণতি। তার মানে কি আদিলের বাবা মা সাধারণভাবে মরেনি? এই জন্যই কি এভাবে কাঁদলো নূরজাহান? নূরজাহান চলে যেতে উতলা হলো। রেস্ট করুন ম্যাডাম, প্রয়োজনে ডাকবেন। নূরজাহান বেরিয়ে গিয়েছে, অথচ রোজা অনেকটা সময় নড়তে পারল না। দাঁড়িয়ে থাকলো এক জায়গায়। রোজার কানের ভেতর আদিলের বলা কিছু কথা পুনরায় কানে বেজে বেড়ালো। 18 বসন্ত সুখের চাদরে কাটিয়ে বাকিটা বসন্ত জীবিত লাশের মতন কাটিয়েছে। স্বর্গ থেকে নেমে পড়েছি নরকের মতন এই কালো দুনিয়ায়। রোজার চোখের দৃষ্টি ঝাপসা হলো হঠাৎ। 18 বসন্ত, অর্থাৎ আদিলের তখন 18 বছর। সবে যুবক সে। ওই সময় হারিয়েছে বাবা মা একসাথে, মার্ডার। সশস্ত্র প্রশ্ন রোজার মাথার ভেতরে, অথচ এ সম্পর্কে জিজ্ঞেস করতে তার দ্বিধা কাজ করছে। সবকিছু লক্ষ্য করে যা সে বুঝতে পারল, আদিল অতীত থেকে পালিয়ে বেড়ায়। অতীত কতটা পোড়ালে তা এভাবে পুঁতে রাখা হয়, আর সেই অতীত সম্পর্কে সে কিভাবে জিজ্ঞেস করবে? বাড়াবাড়ি হয়ে যাবে না? যেখানে পুরাতন কর্মচারী নূরজাহান নিজেও বলতে চায় না। রোজা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ কিছু একটা ভেবে ট্যাব নিয়ে বসলো রুমের এক কোণে রাখা সোফায়। গতবারের বোকামি করলো না। আদিল মির্জার নাম নয়, এবারে সে ওসমান মির্জার নাম দিয়ে সার্চ করলো। সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে এলো কিছু তথ্য। ওসমান মির্জা ছিলেন বাংলাদেশের অন্যতম বিতর্কিত ব্যবসায়ী। 1990-এর দশকের শেষভাগ থেকে 2004 সাল পর্যন্ত তিনি দেশের আন্ডারওয়ার্ল্ডের অত্যন্ত প্রভাবশালী নাম হিসেবে পরিচিত ছিলেন। জনশ্রুতি অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে তার শক্তিশালী নেটওয়ার্ক ছিল এবং অপরাধ জগতের অনেক গোষ্ঠী তার নির্দেশ মেনে চলত। 2004 সালে স্ত্রী শহীদ রহস্যজনকভাবে তাকে হত্যা করা হয়। কে বা কারা মেরেছে তার প্রকৃত উদ্দেশ্য আজও নিশ্চিতভাবে জানা যায়নি। এ নিয়ে বহু ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত রয়েছে। রোজা মনোযোগ সহ পড়ল ওসমান মির্জা নিয়ে পুরাতন এক একটা আর্টিকেল। ওখানে কোনো খোলা বিশ্লেষণ নেই, কোনো ছবি নেই। রোজা ফাঁকা অন্যমনস্ক মস্তিষ্কে বসে রইল। আদিলের ছায়াও দেখেনি 3 দিন হলো বলে বাড়িতে পা রাখেনি লোকটা। রোজা বরাবরই ভীষণ পর্যবেক্ষণ করা নারী। তার চোখে পড়েছে একটা ব্যাপার, কিছুদিন যাবৎ কেমন এক চাপা মন খারাপ লক্ষ্য করা যাচ্ছে। আদিলের মধ্যে নয়, সে মানব বড় নির্বিকার। তাকে হাসতে দেখা যায় না বললেই চলে, খুবই কম। আর কথা তাও কম। তবে তার কাছের বডিগার্ড অর্থাৎ শান্ত, এলেন, ক্লান্ত, এদের মধ্যে রোজা লক্ষ্য করেছে সচরাচর ওরা যেমন গম্ভীর থাকে কাজের সময়, অসময়ে ভীষণ মজারও হয়। হাসতে ফাজলামো করতে দেখা যায় চার দেওয়ালের ভেতরে। ইদানিং তা নয়, ওরা কেমন যেন চোখ মুখ করে আছে, যেন চাপা কষ্ট, উন্মাদনা লুকানো। আদিল বাড়ি না ফিরলেও তার ডান হাত বা বাম হাত প্রতিদিন এসে বাড়ি জুড়ে সতর্ক দৃষ্টি বুলিয়ে যায়, আদেশ করে শক্ত গার্ডদের। তবে আজ সারাদিনে কাউকে চোখে পড়েনি। শান্ত, এলেন, ক্লান্ত, ধ্রুব, আদিলের কাছে একটা বডিগার্ডও নেই। রোজার অস্বস্তি লাগছে। কিছু হলো কি? হঠাৎ এমন পরিবর্তন কেন হলো? রোজা বুঝতে পারছে না। তবে তার তীব্র আগ্রহ জন্মাতেই শুরু করেছে, যেভাবে একটা ছোট বীজ থেকে গাছের জন্ম হয়। এত রহস্যময় কেন সব? সাথে এই প্রকৃতি। কিছুদিন ধরে নিউজ হচ্ছিল ঝড় হবে। এই তো আজ হৃদিকে নিয়ে শপিং মল থেকে ফেরার পর থেকে তীব্র বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যা 7টা এখনো বৃষ্টি হচ্ছে, টানা কয়েক ঘন্টা ধরে হচ্ছে। বাইরে ঝড় বইছে, যেমন হাওয়ার গতি তেমন বৃষ্টির। বজ্রপাতের শব্দ, গাছ ভেঙে পড়ার শব্দে মুখরিত। নভেম্বরের সময় এই বৃষ্টির ঝড় দিয়ে শীত নামাচ্ছে প্রকৃতি। রোজার চিন্তা বাড়ল, জানালা থেকে সরে আসবে, তক্ষুনি হঠাৎ দরজায় শব্দ পড়ল। চমকায় রোজা। নূরজাহান এসে দাঁড়িয়েছে, চোখ মুখে তাড়া। ম্যাডাম নিচে আসুন। রোজার বুকটা ধক করে উঠল কেন যেন। কিছু জিজ্ঞেস করতে পারল না। তাড়াহুড়ো কদম ছুটল, বেরিয়ে সোজা ধরলো সিঁড়ি। নামতে নামতে তাকালো দুয়ারের দিকে। ভেজা শান্ত দাঁড়িয়ে আছে, টপটপ করে পানি পড়ে ভেসে যাচ্ছে ফ্লোর। চোখ লাল, বিধ্বস্ত অবস্থা। রোজা আঁতকে ওঠে, কণ্ঠ হিমালয় ছোঁয়। কি হয়েছে? তীব্র শীতে শান্ত ঠোঁট নীল হয়ে আসে তখনও, কাঁপছে, অথচ কণ্ঠে কি অসহায়ত্ব জড়ানো। ম্যাডাম প্লিজ বসকে ফিরিয়ে আনুন। বস। শান্ত বড় করে শ্বাস টেনে নিল। রোজার কদম বাড়ালো ক্রমশ। কি হয়েছে? কোথায় সে? সাথে চলুন ম্যাডাম। রোজার সাদা গাউন, সাদা ওড়না দৌড়ানোর ফলে উড়ল। রোজা বৃষ্টির ধার ধারল না, উঠে বসলো গাড়িতে। শান্ত ড্রাইভিংয়ে উঠে বসেছে। ভীষণ দ্রুত ড্রাইভ করছে সে, যে একটু দেরি করলে কিছু হয়ে যাবে। রোজা কোনো প্রশ্ন করলো না। তার চিন্তায় গলাটা বন্ধ হয়ে আছে। গাড়ির গতি যেন ঝড়ের গতির চেয়ে দৃঢ়তার প্রকাশ করছে। গাড়ি কতক্ষণ চললো রোজা জানে না। তীব্র বৃষ্টিতে রাস্তাঘাট পরিষ্কার না। তারপরও সে অবশেষে সামনে দেখতে পেল এক আলিশান ম্যানশনের। পুরাতন বৃহত্তম ম্যানশন, যার দরজায় একটা সাধারণ বাড়ির সমান
খোলা লোহার বিশাল দরজাটা ইতিমধ্যেই খোলা। গাড়িটা সোজা প্রবেশ করেছে। ড্রাইভওয়ে ধরে ছুটলো অনেকটা সময়। ম্যানশন পেরিয়ে ম্যানশনের পেছনে ছুটছে। ওই জায়গাটা পারিবারিক কবরস্থান। গাড়ি থেমেছে। শান্ত বেরিয়ে ছাতা মেলে ধরলো। রোজা এখান থেকে স্পষ্ট দেখছে একটা সুঠাম দেহ দুহাত ভেঙে বসে আছে তীব্র বৃষ্টি ঝড়ের মধ্যে। রোজার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে এলো। সেই দেহের দিকে চেয়ে থেকে বেরিয়ে এলো সে। শান্তর কণ্ঠ ভেঙে এলো প্রায়। 5 ঘন্টা হচ্ছে। ম্যাডাম ফিরে আসুন প্লিজ। থামে শান্ত, ফের আওড়ায়। আজ মৃত্যুবার্ষিকীর বড় স্যারের বড় ম্যাডামের। রোজা দৃষ্টি এক দৃষ্টিতে নিবদ্ধ থাকলো। বজ্রপাতের চিহ্ন ভাসলো মাথার উপরে। তীব্র শব্দে কাঁপলো ভুবন। নড়চড় নেই শরীরটা। রোজা কল্পনা করতে পারছে না নভেম্বরের মতো এমন ঠান্ডা আবহাওয়ার মধ্যে তীব্র ঝড় বৃষ্টিতে 5 ঘন্টা এইভাবে একটা মানুষ কিভাবে বসে থাকতে পারে। শান্তর দিকে তাকালো না রোজা। মাথায় ওড়না তুলে হাত বাড়িয়ে ছাতাটা নিল সে। কদম বাড়ালো দ্রুত। প্রথম কদমের চেয়ে দ্বিকদমে তারা ক্রমশ বেশি হচ্ছিল। যত কাছে এলো ততই যেন রোজার ভেতরে কিছু একটা হচ্ছিল। দুমড়ে মুচড়ে উঠছিল হৃৎপিণ্ড। চোখ পড়ল দুটো পাশাপাশি কবরের নামে, ওসমান মির্জা, গুলনাহার। মধ্যে আদিল মির্জার শরীর, মাথাটা নুইয়ে আছে। রোজা ছাতাটা বাড়িয়ে ধরলো মাথার উপরে। মুহূর্তে নিজে ভিজে জবজবে হয়ে গেল। শক্ত বৃষ্টির ফোঁটা রোজা অনুভব করতে পারল না যেমন, শুধুই দেখলো অনর শরীরটা। আদিল ফিরে তাকালো না। যেই কণ্ঠ ভেসে এলো তা পরিচিত শোনালো না। সরে যা। রোজা কদম আরেকটি বাড়ালো, আরো দৃঢ়ভাবে ধরলো ছাতাটা। অবশেষে বলল, যতক্ষণ আছেন আমিও এভাবে দাঁড়িয়ে থাকবো। মাথাটা ঝড়ের গতিতে ফিরল। আদিলের অবিন্যস্ত চুল, রক্তলাল চোখ, নীল হয়ে আসা মুখে চেয়ে রোজা আরো দৃঢ় গলায় বলল, আপনি না ফিরলে আমিও ফিরছি না। আদিলের দৃষ্টি পড়ে না রোজারও। মাথার উপরে তখন কালো মেঘ, বজ্রপাতের দাগ, আওয়াজ। বৃষ্টির শব্দ ক্রমশ বাড়ছে। বাতাসের গতি অস্বাভাবিক। রোজা হঠাৎ করে নুয়ে এলো। হাতটা বাড়িয়ে ছুলো কপাল। মনে হলো সে ডিপ ফ্রিজের কোনো বস্তু ধরেছে। কনকনে ঠান্ডা শরীর। রোজার সময় অপচয় করলো না আর। ফাঁকা হাতে টেনে ধরলো নীল হয়ে আসা হাতটা। আসুন, ফিরবেন আমার সাথে। কি হলো, উঠুন। আদিল নড়ল। মুহূর্তে চোখ বুঝলো শক্ত করে। কপালে ভাঁজ পড়লো কিছু। বসে যাওয়া কণ্ঠে বলল অবশেষে, আসছে। গাড়িতে উঠে বসো, ভেজো না। রোজা স্পষ্ট দেখলো হাঁটু দুটো গেঁথে গিয়েছে মাটিতে। হাত ধরুন। আদিল তাকালো বাড়ানো হাতটার দিকে। রোজা ভিজেছে, কাঁপছে। আদিল চোখ বুঝলো। সময় নিয়ে হাতটা ধরলো ঠিক। তবে নিজের ওজন নিজেই বয়ে উঠে দাঁড়ালো। দাঁড়াতে গেলে হেলে দুলে প্রায় পড়তে নিল। রোজার সঙ্গে সঙ্গে ছাতা ফেলে দুহাতে সামলাতে চাইলো আদিলকে। নিজেই আদিলের একটা হাত নিজের কাঁধে এনে ভার রাখার ইশারা করলো। রোজা দেখলো প্রায় ভেঙে আসা হাঁটু দুটো। কদম বাড়াতে বাড়াতে বলল, নিজের শরীরের সাথে এত অত্যাচার করবেন না, ভবিষ্যতে দেখা যাবে সমস্যা হয়ে যাবে। আদিল ফ্যাকাশে মুখে চেয়ে স্বাভাবিক ভঙ্গিতে আওড়ায়, বয়স্ক বলছো আমাকে? তবে বয়স কমও না আবার বেশিও না, মাঝামাঝিতে তো। আদিল কাশলো। হেলে দুলে পড়তে গিয়েও ফের শটানভাবে দাঁড়ায়। ওজন ছাড়লো না রোজার ওপর। ফিসফিস করে বলে গেল, চিন্তা করবেন না মিসেস মির্জা। 90 বছরে বুড়ো হলেও আপনার ভার দায়িত্ব তোলার সামর্থ্য এ আদিল মির্জার থাকবে। রোজার হৃৎপিণ্ড থমকে গেল বোধহয়। অথচ কি স্বাভাবিকভাবে মুখ চালালো, যেন সেই বাক্যের প্রভাব তার ওপর পড়েনি। অথচ ভেতরে হিমালয় ভেঙে চুরে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলো। 90 বছর এতটা বাঁচবেন? বাঁচবো, আপনাকে নিয়ে বাঁচবো। রোজা চোখের পাপড়ি কাঁপলো। অগোচরে ঢোক গিলল দুটো। বুঝলো আদিলের অবস্থা বেগতিক। দ্রুত দু হাতে সামলানোর চেষ্টা করলো লম্বা চওড়া বিশাল শরীরটা। আমি কাউকে কখনো মন থেকে চাইনি, যদি চাই মৃত্যু পর্যন্ত চাইবো। আদিল বোধহয় হাসলো। শোনা গেল, অপেক্ষায়। আদিলের চোখ মুখ বুঝে আসছে। রোজা আঁতকে ওঠে। সজাগ রাখতে ভালোভাবে নিজের সাথে নিয়ে গাড়ির দিকে যেতে যেতে বলে যায় দ্রুত গতিতে, শুনুন। বলো। শান্ত এসে ছাতা ধরেছে তাদের মাথার উপরে। এলেন ক্লান্ত ধ্রুব সহ আরো অনেক গার্ড চারিপাশে। সবার অবস্থা ভীষণ খারাপ। রোজা দৃষ্টি নুইয়ে রেখে বলে হঠাৎ, আপনার এমন আপনি সংমিশ্রণের রহস্যটা কি? আদিলের চোখ বন্ধ। খারাপ লাগে? তা নয়। আদিল চোখ মেলল। মাথাটা ঘুরিয়ে তাকালো রোজার মুখে। আপনিটা আসে সম্মান থেকে, তুমিটা আসে ভালোবেসে।